দেখুন, আজ যে বিষয় নিয়ে প্রথমে শুরু করব তা আপনাদেরকে অনেকটা পেছনে নিয়ে যাবে। আমি সময়টা একেবারে উল্লেখ করে দেবো 15ই জানুয়ারি 2009 সাল, মিরাকেল অব দ্য হাডসন। নিশ্চয়ই আপনারা অনেকে এটার সঙ্গে ওয়াকিবহল, জানেন এই বিষয়টি সম্বন্ধে যে হাডসন নদীতে এক বিস্ময়করভাবে অনেকের একসঙ্গে বেঁচে যাওয়া। কি বিষয়ে কথা বলছি? আমি কথা বলছি ইউএস এয়ারওয়েজ ফ্লাইট 1549, ইউএস এয়ারওয়েজ ফ্লাইট 1549 অর্থাৎ 1549। এই ফ্লাইট নিয়ে কেন শুরু করছি তার কারণ নামটা আপনাদেরকে জানতে হবে। পাইলটের নাম ক্যাপ্টেন চেসলি স্যালি স্যালেনবার্গার। স্যালি স্যালেনবার্গার, এই বিষয় নিয়ে আপনারা অনেকে সিনেমাও দেখেছেন, কিন্তু এই স্যালি নিয়ে কেন শুরু করছি তার কারণ সে সময় ঘটনাটা কি ঘটেছিল একবার আপনাদের সামনে রাখছি, তারপর কি বিষয় নিয়ে আলোচনা করছি আপনারা বুঝতে পারবেন। বিমানটি লাগার্ডিয়া এয়ারপোর্ট থেকে অর্থাৎ নিউ ইয়র্ক থেকে নর্থ ক্যারোলিনাতে যাচ্ছিল এবং ঠিক সেই সময় উড্ডয়নের মাত্র 2 মিনিটের মধ্যে এক ঝাঁক পাখি একত্রিত হয়ে বিমানের উভয় ইঞ্জিনের অর্থাৎ ডুয়াল ইঞ্জিনের মধ্যে আঘাত করে। খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন ডুয়াল ইঞ্জিনে যখন আঘাত করবে কতটা খারাপ অবস্থার মধ্যে পড়তে পারে সেই বিমানটি, এবং খুব স্বাভাবিকভাবে দুটি ইঞ্জিনই কিন্তু বন্ধ হয়ে যায় এবং তারপরে বিমানটি হঠাৎ করে উচ্চতা হারাতে থাকে এবং আর কোনো বিমানবন্দরে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে। ঠিক তারপরে কি ঘটনাটা ঘটলো জানেন? সেই ঘটনার পরে সরাসরি এই যে স্যালি স্যালেনবার্গার রয়েছেন তখন তিনি এই প্লেন নিয়ে সরাসরি হাডসন নদীতে প্লেনটাকে ল্যান্ড করে ফেলেন। এই যে দূরদর্শিতা, সেদিন এত যাত্রীর প্রাণ বাঁচিয়ে দিয়েছিল সেটা হিস্ট্রি হয়ে থেকে গেছে। কিন্তু আমি কেন হঠাৎ এই বিষয় নিয়ে কথা বলা শুরু করলাম? আজকে ঘটনা নিশ্চয়ই আপনারা জানেন, এতক্ষণ ধরে ট্রাইব টিভি বাংলা আপনারা দেখছেন। এআই অর্থাৎ এয়ার ইন্ডিয়া 171 এই যে ফ্লাইট, এই ফ্লাইট সরাসরি দুর্ঘটনার কবলে পড়েছে এবং সেই দুর্ঘটনা প্রাথমিকভাবে অনেকগুলো সম্ভাবনার কথা উঠে আসছে, তার মধ্যে ডুয়াল ইঞ্জিন অর্থাৎ সরাসরি এই যে হাডসনের কথা আমি বলছি যে স্যালি স্যালেনবার্গার সরাসরি যিনি বাঁচিয়েছিলেন এতগুলো প্রাণকে, সেই প্রাণ এবং এই অবস্থায় 171 ফ্লাইট যিনি চালাচ্ছিলেন সুমিত সাভারওয়াল পাইলট, তিনিও একই রকমভাবে 8200 ডিস্টেন্স পর্যন্ত যাত্রা করতে পারেন এমন পাইলট, এতটাই অভিজ্ঞ পাইলট। কিন্তু এই একই ঘটনা ঘটার হয়তো সম্ভাবনা ঘটেছে এমনটাই অন্তত প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে, কিন্তু তারপরে প্রাণ বাঁচানো যায়নি। এখনো পর্যন্ত অনেকের প্রাণ গিয়েছে আমরা সূত্র মারফত জানতে পারছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদের যতক্ষণ না পর্যন্ত কনফার্ম খবর পাবো ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো তথ্য তুলে ধরবো না। আমি প্রথমেই তো সমস্ত দর্শকদের কাছে, ট্রাইব টিভি বাংলা সমস্ত দর্শকদের কাছে দায়িত্ব নিয়ে মার্জনা চাইছি, তার কারণ কিছুক্ষণ আগেও পর্যন্ত আপনারা যারা ট্রাইব টিভি বাংলা দেখেছেন, অঞ্জন ইটসেলফ যখন লাইভ দিচ্ছে তখন সেখানে সরাসরি আমি একটা কথা বলেছিলাম যে যখন এই বিমান দুর্ঘটনা ঘটছে তার ঠিক আগে মেডে কল দেওয়া হয়েছিল এবং মেডে কল দেওয়ার পরে এটিসির পক্ষ থেকে কোনো রকম রেসপন্স করা হয়নি, এই খবরটা সম্প্রচারিত করেছিলাম। কিন্তু মার্জনা চাইছি সরাসরি যেটা আমরা জানতে পারছি এই মুহূর্তে যে ইট গেভ আ মেডে কল টু এটিসি, অর্থাৎ মেডে কল দেওয়া হয়েছিল এটিসিকে এবং তারপরে বাট দেয়ার আফটার নো রেসপন্স ওয়াজ গিভেন বাই দ্য এয়ারক্রাফট টু দ্য কলস মেড বাই এটিসি। অর্থাৎ মেডে কল দেওয়া হলো, এটিসির কাছে কল গেল, এটিসি যখন আবারও যোগাযোগ করার চেষ্টা করলো তখন আর কোনো রেসপন্স পেল না। আমি আবারও মার্জনা চাইছি, তার কারণ কিছুক্ষণ আগে পর্যন্ত আপনারা জানতে পেরেছিলেন যে এটিসি কোনো রেসপন্স দেয়নি, তা নয়, এটিসি কল করেছিল এয়ারক্রাফটকে কিন্তু এয়ারক্রাফট কোনো রকম রেসপন্স করেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই এত কিছু ঘটলো কি করে তা নিয়ে এখনো পর্যন্ত ব্ল্যাক বক্স পাওয়া যায়নি। তো খুব স্বাভাবিকভাবেই সম্ভাবনা অনেক রকম থাকতে পারে, কিন্তু আজ শুধুমাত্র সম্ভাবনা নয়, অনেকগুলো বিষয়ের দিকে, অনেকগুলো ফ্যাক্টরের দিকে আলোকপাত করব, জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টায় ঠিক কী কী কারণে এই সম্ভাব্য কারণ হয়ে উঠতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কেন আজ বিজেপি তৃণমূল কংগ্রেসকে এনেছি সেটাও আপনারা জানতে পারবেন। তার কারণ মূলত শুধু প্যানেল শো করবার জন্য নয়, এখানে অনেকগুলো রাজনৈতিক ফ্যাক্টরও উঠে আসতে পারে, সেই সম্ভাবনাকেও নেহাত উড়িয়ে দেওয়া যাবে না। তাই জন্যই আজকের এই বিষয় নিয়ে প্যানেল ডিসকাশন। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে আপনারা দেখছেন শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। আমি একের পর এক ফুটেজ আপনাদের সামনে রাখবো এবং তার সঙ্গে সঙ্গে অথেন্টিক রিপোর্ট আপনাদের সামনে রাখবো, আহত এবং তার সঙ্গে সঙ্গে নিহত এই সব কিছু যা যা আপডেট আপনারা এই মুহূর্তে 1 ঘন্টার মধ্যে আমরা পাবো, প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে রাখবো। কিন্তু তার আগে যে ছবিগুলো আপনারা ইতিমধ্যেই আমার সঙ্গে দেখতে পাচ্ছেন,
আপনাদেরকে গ্রাফিক্সের মারফত আমরা দেখানোর চেষ্টা করব আশপাশের ছবিটা সেই সময় ঠিক কী ছিল, ফ্লাইটের পজিশন ঠিক কী ছিল, কিভাবে উড়ান ভরতে গিয়ে ফ্লাইট এতগুলো প্রাণ নিয়ে নিচে তলিয়ে পড়লো। দেখুন, আমরা একদম প্রথম থেকে দেখাতে বলবো পিসিআরকে। ফ্লাইট উড্ডয়ন করে ঠিক দুপুর 1:38 যা আমরা সূত্র মারফত জানতে পারছি সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর আহমেদাবাদ, ঠিক যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রানওয়ে, এই রানওয়ের দৈর্ঘ্য 3505 মিটার, 3505 মিটার রানওয়ের দৈর্ঘ্য। এবং সেখান থেকে যে রানওয়েটা আপনারা দেখতে পাচ্ছেন লাল রঙের রেডমার্ক করে আমরা বোঝানোর চেষ্টা করছি, দুদিকে অ্যারো রয়েছে। এই রেডমার্ক ধরে এতটা পর্যন্ত, এই যে রানওয়ের দৈর্ঘ্য এতটুকু পর্যন্ত প্রথমে প্লেন নর্মাল যেতে শুরু করে স্বাভাবিকভাবে, তারপরেই উড়ান ভরতে শুরু করে এবং উড়ান ভরেই ক্র্যাশ করে 1:40 খেয়াল করে দেখুন, মাত্র 2 মিনিটের মধ্যে, অন্তত আমরা যা সূত্র মারফত জানতে পারছি 2 মিনিট। এবং যে প্লেন ক্র্যাশ করে সেটার মধ্যে মাত্র 10 সেকেন্ডসের একটা গ্যাপ ছিল, অর্থাৎ আপনারা যদি কাউন্ট করেন 8, 9, 10 বুম ক্র্যাশ, অর্থাৎ প্লেন ক্র্যাশ সরাসরি যেটা হয় সেটা 1:40 রানওয়ে দৈর্ঘ্য আপনাদের সামনে রাখলাম। এবং যেখানে এই প্লেন ক্র্যাশ হয়ে পড়ে সেটা হচ্ছে ডাক্তারদের হস্টেল, সেই হস্টেলের সেই আবাসনের মধ্যে, আবাসনের ঠিক ওপরে এই প্লেন ক্র্যাশ হয়ে পড়ে, দুর্ঘটনার কবলে পড়ে এবং দুর্ঘটনার কবল থেকে সরাসরি আবাসনের ওপরে এই প্লেন। এবং তারপরে সেখান থেকেও যে আমরা সূত্র মারফত জানতে পারছি যে সরাসরি সেখানকার হস্টেলের অনেকেই আহত হয়েছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকগুলো বিষয় উঠে আসছে, সম্ভাবনার কথা উঠে আসছে, যেখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ট্রাফিক সিগন্যালিংয়ের একটা বড় সমস্যা ছিল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মেডে কল, কিছুক্ষণ আগেও আপনাদের সামনে বলেছি মেডে কল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কল। দুটো কোড রয়েছে, একদিকে মেডে কল, অন্যদিকে প্যান প্যান। এই মেডে কল এবং প্যান প্যানের মধ্যে দুটো ডিফারেন্স রয়েছে, একেবারে মেজর ডিফারেন্স। আমি পিসারকে বলবো আমাকে আনার জন্য, একদিকে মেডে কল, একদিকে প্যান প্যান। মেডে কল ঠিক কি? মেডে কল হচ্ছে সেই চূড়ান্ততম কল যখন পাইলট বুঝে যায় যে সেই ফ্লাইটের ক্ষেত্রে তার আর কোনো সম্ভাবনা নেই যেখান থেকে তার যাত্রীদের সে বাঁচাতে পারে, কিংবা বিমানের সম্পূর্ণ ক্রাইসিস পিরিয়ড, এবং সেই সময় এটিসির সঙ্গে তারা যোগাযোগ করে। প্যান প্যান ঠিক কি? প্যান প্যানও অনেকটাই এই মেডে কলের মতোই, কিন্তু একটু ডিফারেন্স আছে, তা হলো কিছুক্ষণের জন্য হলো ব্যবস্থাকে, এই যে যাবতীয় অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থাকে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া, অর্থাৎ সে সময় যা হবে সেটার বেসিসে কিছু সময় পাওয়া যাবে সে বিষয়ে স্টেপ নেওয়ার জন্য, কিন্তু সেটাও কিন্তু অত্যন্ত সিরিয়াস একটি কন্ডিশন, নেহাত ফেলে দেওয়ার মতো নয়। এই দুটো কোড ল্যাঙ্গুয়েজ নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন, আপনাদের সামনে ইনফরমেশন রাখার চেষ্টা করছি। একদিকে মেডে কল, অন্যদিকে প্যান প্যান, দুটো বোঝালাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে ব্ল্যাক বক্স যেটা নিয়ে এত কথা, অর্থাৎ যে কোনো ফ্লাইটের ক্ষেত্রে ব্ল্যাক বক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করে। তার কারণ এই ব্ল্যাক বক্সের মধ্যেই লুকিয়ে থাকে যে কোনো ফ্লাইটের যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে, কিভাবে সেই দুর্ঘটনার কবলে পড়লো সেই ফ্লাইট, এবং গতি থেকে শুরু করে সেই সময় পাইলটদের মধ্যে কি কথোপকথন হচ্ছে, এই যাবতীয় বিষয় এই ব্ল্যাক বক্সের মধ্যে তথ্য লুকিয়ে থাকে। এবং যে কোনো প্লেন এরকম অ্যাক্সিডেন্ট হলে পরে, দুর্ঘটনা হলে পরে ব্ল্যাক বক্সের দিকে সবার আগে মানুষের নজর পড়ে, তার কারণ ব্ল্যাক বক্স থেকেই যাবতীয় তথ্য পাওয়া যায়। এবার আপনারা দেখুন ব্ল্যাক বক্সের প্রধান উদ্দেশ্য ঠিক ঠিকই, পিসাকে একবার বলবো প্রথম থেকে চালানোর জন্য, অর্থাৎ ব্ল্যাক বক্সের ক্ষেত্রে প্রধান উদ্দেশ্য হলো ফ্লাইট সম্পর্কিত ডেটা সংগ্রহ করা। ব্ল্যাক বক্স বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডার, অর্থাৎ ফ্লাইটের ক্ষেত্রে ঠিক কী কী রেকর্ড করছে সেটাও একবার আপনাদের সামনে রাখবো। দেখুন, গতি অর্থাৎ স্পিড, উচ্চতা অর্থাৎ অল্টিটিউড, অর্থাৎ যে হাইট অবধি গিয়েছিল প্লেন, দিক নির্দেশনা কোন দিক দিয়ে যাচ্ছে, ইঞ্জিন পারফেকশন অর্থাৎ ইঞ্জিনের পারফরমেন্স ঠিক কী রয়েছে সেটাও এই ব্ল্যাক বক্সের মধ্যে স্টোর থাকে। ককপিট কন্ট্রোলের অবস্থান, অর্থাৎ যখন উঠছে, উড়ান ভরছে এই ফ্লাইট, তখন ঠিকভাবে কন্ট্রোল হচ্ছে কিনা, পাইলট ঠিকঠাক কন্ট্রোল করতে পারছে কিনা, এই যাবতীয় বিষয় এই ব্ল্যাক বক্সের মধ্যে কিন্তু স্টোর থাকে। আরও কিছু রাখুন, দেখুন ককপিটের কথোপকথন পর্যন্ত রেকর্ড করা হয়। ব্ল্যাক বক্সের ককপিট ভয়েস রেকর্ডার থাকে, সিভিআর থাকে, এই অংশ পাইলট এবং সহ পাইলটদের মধ্যে হওয়া সমস্ত রকম কথোপকথন রেকর্ড করে। এছাড়াও বিমানের ভেতরে শব্দ যেমন অ্যালার্ম বা যান্ত্রিক আওয়াজ, এগুলো সংরক্ষিত থাকে এই ব্ল্যাক বক্সের মধ্যে। বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই ব্ল্যাক বক্স।
তারপরে প্লেট। দুর্ঘটনার আগে বা দুর্ঘটনার সময় ঠিক কি ঘটেছিল তা বোঝার জন্য এই তথ্যগুলো বিশ্লেষণ করা হয় পরবর্তীকালে। ব্ল্যাক বক্সের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব হয়। এই জন্যই যে কোনো দুর্ঘটনার পরে ব্ল্যাক বক্স এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। দেখুন, ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে বিমানের নিরাপত্তা ব্যবস্থায় উন্নতি আনা হয়। এটি ভবিষ্যতে একই ধরনের দুর্ঘটনাটাকে প্রতিরোধ করতে সহায়তা করে। অর্থাৎ এক কথায় ব্ল্যাক বক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে এবং ঠিক সে কারণের জন্যই ব্ল্যাক বক্স এতটা গুরুত্ব সহকারে সবাই একসঙ্গে তদন্ত করে সেই ব্ল্যাক বক্স খোঁজার চেষ্টা করা হচ্ছে। আর ঠিক এই মুহূর্তে যে আপডেটগুলো পাওয়া যাচ্ছে সেই প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে রাখবো। সরাসরি যে আপডেটগুলো সামনে আসছে আমি এক এক করে রাখবো, কিন্তু তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। দেখুন, তার আগে আরও একটা আপডেট আপনাদের দিয়ে রাখি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তা হলো এয়ার ইন্ডিয়া প্রকাশ করেছে যাত্রীদের জাতীয়তা সংক্রান্ত তথ্য। ভারতীয় তাদের মধ্যে 169 জন ছিলেন, ব্রিটিশদের থেকে 53 জন ছিলেন, কানাডিয়ান ছিলেন 1 জন এবং পর্তুগিজ ছিলেন 7 জন। আমি আরও একবার রিপিট করছি, ভারতীয়দের পক্ষ থেকে 169 জন, ব্রিটিশদের পক্ষ থেকে 53 জন, কানাডিয়ানদের পক্ষ থেকে 1 জন এবং পর্তুগিজদের পক্ষ থেকে 7 জন। বা বুঝতে পারছেন, খুব স্বাভাবিকভাবেই এই যা এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, এয়ার ইন্ডিয়া ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে তাদের যে প্রোফাইল ফটো রয়েছে সেই ফটোও কিন্তু ব্ল্যাক করে রেখেছে। এবং এদিক থেকে আরও একটা রিপোর্ট আপনাদের সামনে, যা বলেছি একেবারে যা যা রিপোর্ট ট্রাইব টিভি বাংলা আপনাদের সামনে দেখাবে, অথেন্টিক রিপোর্ট যা আমরা হাতে পাচ্ছি সেগুলোই আপনাদেরকে জানাবো। বিস্তারিত একবার বলবো প্রথম থেকে চালানোর জন্য। এই রিপোর্ট যা দেওয়া হয়েছে ভালো করে ওপরে খেয়াল করুন। দেখুন কোথা থেকে আমরা দিচ্ছি, আপনারা থামাতে বলবো, একটু প্রথম থেকে চালো। দেখুন, আহমেদাবাদের পুলিশের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। ওপরে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। এখানে লেখা রয়েছে লিস্ট অফ ইনজিওর্ড ইন প্লেন ক্র্যাশ ইন আহমেদাবাদ। অর্থাৎ যারা আহত হয়েছেন তাদের একটি লিস্ট, থামাতে পারবো যে লিস্ট, সেই লিস্ট এখানে রাখা হয়েছে। দেখুন লেখা রয়েছে সিরিয়াল নাম্বার, নেম অফ নোন, এসএফএক্স অর্থাৎ জেন্ডার কি রয়েছে, এজ কি রয়েছে এবং আপনারা সেটা দেখতে পাচ্ছেন স্পষ্টত। সিরিয়াল নাম্বার 1 2 3 4 করে লেখা রয়েছে। আমি প্রত্যেকটা নাম আমি একটু পড়ার চেষ্টা করছি। নেহাবেন মেহুল রাজপুত, ফিমেল, বয়স 50। জয়দেব গোহিল, মেল পার্সন, বয়স 19। রজনীবেন শৈলেশ ভাই রাজপুত, ফিমেল, এজ 43। সংকেত মেল পার্সন, বয়স 19। রবি মেল পার্সন, বয়স 25। কন্দর্ভ পুরুষ, 20 বয়স। ক্রুনাল আগরওয়াল মেল, বয়স 20। এরকমভাবে অনেকগুলো নাম রয়েছে, আপনি একবার বলবো দেখুন ভালো করে। 8 9 10 11 করে পুরো কাউন্ট করে আপনারা দেখুন, শেষ অবধি স্ক্রল হচ্ছে। দেখুন এক কথায় এতজন আহত হয়েছে, সেই আহতর লিস্ট আপনাদের সামনে রাখছি। একেবারে আমরা যা জানতে পারছি 25 জন, যা একেবারে অফিসিয়ালি দেওয়া হয়েছে, সেই অফিসিয়াল রিপোর্ট আপনাদের সামনে রাখছি। 25 জন এখনো পর্যন্ত আহতর রিপোর্ট ট্রাইব টিভি বাংলা হাতে পেয়েছে এবং সেটাই আপনাদের সামনে রাখছি। শুধুমাত্র রিপোর্ট দেখানোর জন্য রিপোর্ট আমরা দেখাচ্ছি না, একেবারে অথেন্টিক রিপোর্ট আপনাদের সামনে রাখছি। দেখুন, এবং এই বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়েছে তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। রয়েছে আমাদের সঙ্গে স্টুডিওতে মাননীয় দীপজ্যোতি ঘোষ, রাজনৈতিক কর্মী, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় প্রীতম সিং, বিজেপি মুখপাত্র, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রতনবালা, কংগ্রেস নেতা। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। দেখুন, আমি আজ শব্দের কাটাকাটি বলে শুধুমাত্র প্যানেল ডিসকাশনে রাজনৈতিক ডিবেট করব এমনটা না, একটু কনস্ট্রাকটিভ ডিবেটটাই আপনাদের প্রত্যেকের থেকে আশা করব। দেখুন, দুঃখজনক এই কথাগুলোর থেকে বাইরে বেরিয়ে আমরা একটু কনস্ট্রাকটিভ আলোচনা বলতে চাইছি কোন জায়গায় সমস্যা হচ্ছে। এটা কিন্তু যেমন তেমন ফ্লাইট নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্লাইট ছিল এবং এই ফ্লাইটের মানে একেবারে হিস্ট্রি নেই এরকম কোনো ঘটনার। অর্থাৎ খুব স্বাভাবিকভাবে এই প্লেনকে খুব সেফেস্ট প্লেন বলে সবাই জানে। সেই জায়গায় এত বড় একটি দুর্ঘটনা, নেহাত দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনো রহস্য, জানার চেষ্টা করবো এই মুহূর্তে। প্রথমেই আমি যাব প্রীতমবাবুর কাছে। প্রীতমবাবু, সোজা সাপটা একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ার প্রশ্ন আপনার কাছে, আমি উত্তরটাও সেরকমভাবেই নেওয়ার চেষ্টা করব। তা হলো প্রাইভেটাইজেশন, এত প্রাইভেটাইজেশন, এয়ার ইন্ডিয়া
প্রাইভেটাইজেশন এত কিছু যখন হচ্ছে, স্কাইটা আমরা জানি গভর্নমেন্টের আন্ডারে থাকে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যাবতীয় প্রসেসটা সেটা তো প্রাইভেটাইজেশন হয়ে গিয়েছে। তাহলে প্রাইভেটাইজেশনের ক্ষেত্রে এত বড় একটা ল্যাক হতে পারে কি? তাহলে প্রাইভেটাইজেশন হলে পরেই যে সবসময় সার্ভিস ভালো হবে সেটা কিন্তু আর বলা যাচ্ছে না, অন্তত এক্ষেত্রে তো প্রমাণিত হয়ে গেল। প্রীতম বাবু আনমিউট করুন প্লিজ, আনমিউট করুন। শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। প্রথমে ট্র্যাক টিভি বাংলার যতজন দর্শক আছেন এবং আমার কো প্যানেলিস্ট অ্যাঙ্কার রঞ্জন দা, প্রত্যেকের কাছে আমার এবং আমার পার্টির পক্ষ থেকে গভীরভাবে মর্মান্তিক এই ঘটনার দেশে আমরা গভীরভাবে শোকাহত। এবং দেখুন, কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ধরনের এসব অপ্রীতিকর ঘটনা যখন ঘটে, সেখানে রাজনৈতিককরণ বা সেখানে কোনো ধরনের আলোচনা কারণ সেটি সম্ভব হয় না এবং সেটা করা উচিত হয়। আজকে যে এয়ার ইন্ডিয়া এআই আপনার 171 বা আপনি বলতে পারেন বোয়িং 7878 ড্রিম লাইনার যে প্লেনটি, মানে বোয়িং 871 এটা মডেল নাম্বার, বোয়িং কোম্পানি, যেটা জি এরোস্পেস এবং বোয়িং কোম্পানির তারা নিজেরা মিলে বানান। তো সেখানে গিয়ে কিছু যান্ত্রিক ভুল ত্রুটি তো আছে। দেখুন, প্রথম বিষয়, এটা দুই ধরনের লেয়ারের একটা ইনভেস্টিগেশন হয়। সেখানে প্রথম ইনভেস্টিগেশনে আপনার ডিজিসিএ এবং বোয়িং কোম্পানি এবং জি এরোস্পেস তারাও বলছে যে আমরা এখানে এই ঘটনার পর আমরা এই বিষয়তে ইনভলভ হচ্ছে, এই ইনভেস্টিগেশনে যে কি কারণে এটা হলো, বা যেখানে যে সেফ বক্সটা থাকে সেখানে টোটাল তথ্য সেগুলো রেকর্ড থাকে, সেগুলোকে খুঁটিয়ে দেখা হবে যে কি কারণে সেসব ঘটনাগুলি ঘটেছে। দেখুন, এটা প্রাইভেট বা সরকারি করণের জন্য বিষয়টা হয়নি। দেখুন, যন্ত্র, আমি এখন ল্যাপটপে কথা বলছি বা আপনিও কম্পিউটারের মাধ্যমে এই শোটি পরিচালনা করছেন, মানুষেরও কাল কি হতে পারে সেটা ঠিক নেই। এটা তো যন্ত্র, কিছু যখন তখন যা হতে পারে। এটা টোটালটাই পাইলট থাকে এবং সেসব যারা মেনটেনেন্স করে তাদের উপরও বিষয়গুলো থাকে। এখানে সরকার বা বেসরকারের কোনো ধরনের ইনভলভমেন্ট সেসব জায়গায় থাকে না। এবার দ্বিতীয় বিষয়, হ্যাঁ আপনি বলছেন কোনো ধরনের অরাজকতা বা অরাজক তত্ত্ব সেখানে কোনো ধরনের ইনভলভমেন্ট আছে কিনা, সেটি দেখুন আমাদের শুরু থেকে প্রত্যেকবার বিভিন্ন ঘটনার সময় আমরা বলি। দেখুন, এখানে ভাবে কোনো জায়গায় এটার প্রকাশ করা বা বলা সম্ভব না, কারণ এটা পুরাটাই তদন্ত রিপোর্ট প্রকাশের পরেই এটা জানা যেতে পারে যে কি হয়েছিল। এবং দেখুন, খুব শীঘ্রই আমাদের যিনি এসে আছেন, আমাদের রামমোহন নাইডু, যিনি এভিয়েশন মিনিস্টার আছেন ইন্ডিয়া গভর্নমেন্টের, তিনি সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গিয়েছেন। এবং হ্যাঁ, এবং এই ঘটনার কিছুক্ষণের মধ্যে সেখানে দমকল থেকে শুরু করে এনডিআরএফ, যেগুলো ফার্স্ট এড বা ফার্স্ট লাইন যারা আধিকারিক, তারা সেখানে পৌঁছে গেছে। সেই ঘটনাটাকে যত তাড়াতাড়ি সম্ভব জিনিসটাকে নর্মালাইজ করার চেষ্টা করছেন। যেমন যাদের প্রাণ গিয়েছে তাদের প্রাণ ফিরিয়ে আনার এটা বিষয় নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট নাকি বাকি যদি কিছু থাকে সেটা ইনভেস্টিগেশনের পরেই জানা যেতে পারে। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, ঠিক এই বোয়িং 757 এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার কারণ এই ক্ষেত্রে কোনোবার হিস্ট্রিতে এরকম কোনো ঘটনা ঘটেনি। এটা যখন প্রথম উড়ান ভরেছিল সেটা হচ্ছে 19শে ফেব্রুয়ারি 1982 সাল। তারপরে এখনো পর্যন্ত কোনো হিস্ট্রি কেউ দেখাতে পারবে না যে এক্ষেত্রে কোনো রকম প্লেন ক্র্যাশ হয়েছে। এটা ফার্স্ট টাইম, কিন্তু এটা ফার্স্ট টাইম হয়ে এতটা বিপদসীমা তৈরি করলো, যার জন্য সাধারণ মানুষের মধ্যেও অনেক রকম ভয়ের বাতাবরণ দেখা যাচ্ছে। আমি একটা ভাইরাল ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি, দেখুন। দেখুন, ফ্লাইট উড়ানের আগের ভিডিও। ফ্লাইটের ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করছে যাত্রীরা। কি বলছে একবার শোনাবো, অ্যাম্বিয়েন্সটা একবার বোঝার চেষ্টা করবো। দেখুন, we are almost about to taxi, but this AC is not working. Look at everyone.
and it's so many people they are using these magazines. AC is not working at all. And as usual, your TV screens are also not working. Neither this button for calling the cabin crew. Nothing is working. Nothing. Not even the light is working. See, this is what you are providing. And as usual, that is why Air India is considered as one of the worst airlines in the world. AC is still not working, and today it is very, very, very hot in Delhi. And it's a Dreamliner 787. See, I'm sweating like hell. And we are here for the last 15 minutes, nothing happened. Remote isn't working, nothing is working. I don't know why I booked. And as usual, the map, the in-flight entertainment is not working. Leave in-flight entertainment. Calicut to landing stations. If I talk about this light, it is also not working. If I press this cabin crew button, it's not working either. Nothing is working. Nothing at all. একটা ফ্লাইট আমরা যদিও বা এটা ভাইরাল ভিডিও এই ঘটনার পরে পরেই ভাইরাল হয়েছে, যদিও বা এর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা, কিন্তু যদি সত্যি এই ঘটনাটা হয়ে থাকে অত্যন্ত চিন্তাদায়ক বিষয় যে একটা ফ্লাইটের মধ্যে কেবিন ক্রিউয়ের সঙ্গে যে আলোচনা করবে, যদি কোনো কথোপকথনও করতে হয় যাত্রীদের, তাহলে তারা সেটা করতে পারছে না। একটা কনজেস্টেড এরিয়া, সেই কনজেস্টেড এরিয়ার মধ্যে এসি কাজ করছে না, ফ্লাইট উঠবে সেখানে কোনো এসি কাজ করবে না, বায়ুমণ্ডলীয় চাপ থাকতে পারে, নানান সমস্যা হতে পারে। সে জায়গায় একটা ফ্লাইটে এত বড় ঘটনা প্রথম থেকেই ধরা পড়ছে, যাত্রীরা রীতিমতো সেটা ভিডিও করছেন এবং তারপরে জাস্ট 2 মিনিট, 1:38 এটা উড়ান ভরলো, 1:40 সে ফ্লাইট একেবারে অ্যাক্সিডেন্টের সম্মুখে। জাস্ট বুম, কেউ কিছু জানতে পারলো না, কেউ কিছু বুঝতে পারলো না। এখনো পর্যন্ত তথ্য সেইভাবে কিছু পাওয়া যাচ্ছে না, তদন্ত চলছে, আমরা জানি না। কিন্তু এই মুহূর্তে যে ছবিগুলো ধরা পড়ছে, অন্তত সামনে আসছে, এই ছবিগুলো সম্পূর্ণ নেগলিজেন্সি রয়েছে, এটা আর কোনো বলার অবকাশ থাকে না। তার কারণ টেকনিক্যাল কাজ করছে না, টেকনিক্যালি কোনো প্রবলেম রয়েছে, সেগুলো দেখার দায়িত্ব সম্পূর্ণ বিমান সংস্থার। তাদেরকে দেখতে হবে এই বিষয়গুলো। এতগুলো মানুষ, এতগুলো প্রাণ যাবে, তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে না? এসি কাজ করবে না, কেবিন ক্রুয়ের সঙ্গে কথা বলতে পারবে না, টেকনিক্যাল এত সমস্যা থাকবে, তারপরেও আমরা জানি না এখনো পর্যন্ত ডিজিডি এর পক্ষ থেকে ঠিক কী আরও ইনফরমেশন সামনে আসবে। শুধু সেটাই নয়, আমরা আরও ভালো জানতে পারবো ব্ল্যাক বক্স থেকে। আপনাদের সামনে শুধুমাত্র প্যানেল ডিসকাশন নয়, আমরা কথা দিচ্ছি যত ব্রেকিং খবর আসবে সেটাও আপনাদের সামনে রাখতে থাকবো, পুঙ্খানুপুঙ্খ আপডেট আপনাদের সামনে রাখবো, অথেন্টিক রিপোর্ট আপনাদের সামনে রাখবো। কোনো রকম ক্রেডিবিলিটি নষ্ট করতে দেবো না আমরা, তার কারণ আমরা সংবাদ মাধ্যম ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন, আপনাদের প্রত্যেকটি খবর পুঙ্খানুপুঙ্খ রাখবো আপনাদের সামনে, দেখতে থাকুন। এবার আবারও সরাসরি প্যানেল ডিসকাশনে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্তবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। দেখুন, আমি আজ প্যানেল শো করছি ঠিকই, কিন্তু আমি একটু হলো না মর্মাহত। আমি যখন প্রথম এই ফ্লাইট নিয়ে যখন ব্রেক করছি খবরগুলো, ট্রাইব টিভি বাংলা যখন একের পর এক খবর ব্রেক করছে, আমরা ভাবছি যে কতটা কষ্টকর হতে পারে যে এই প্রত্যেকটি মানুষ এতটা উচ্চতায়, খুব একটাও বেশি উচ্চতায় চলে গিয়েছিল এমনটাও নয়, অন্তত যদি আমরা ধরেও নিই যে প্রাথমিকভাবে 615 ফুটের যে একটা ক্যালকুলেশন পাওয়া যাচ্ছে, সামনে আসছে, সেই 615 ফুটের মধ্যে গিয়ে সাধারণ মানুষগুলো বুঝতে পারছে যে তারা ক্রমশ মৃত্যুর দিকে ঢলে পড়ছে। একবার বুঝে দেখুন বিষয়টা কতটা বিপজ্জনক, কতটা কষ্টকর হতে পারে সেসব মানুষগুলোর জন্য। আমি যে ভিডিওটা এই মুহূর্তে দেখাচ্ছি, ভাইরাল ভিডিও, সত্যতা যাচাই না করলে পরেও এই ভিডিওর যদি 1%ও সত্যতা থেকে থাকে, একবার ভেবে দেখুন কতটা নেগলিজেন্সি থাকতে পারে। এসি কাজ করছে না, কেবিন ক্রুয়ের সঙ্গে কন্টিনিউয়াস তারা কল করছে, কেবিন ক্রুয়ের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছে না। আমরা জানি না কি ঘটছিল সেখানে। আমি এখানে সরাসরি রতনবাবুর কাছে যাব। রতনবাবু,
কিভাবে দেখছেন? শুভ সন্ধ্যা প্রত্যেককে ফ্লাইট যারা আছেন। যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে, আমরা গভীরভাবে শোকাহত এবং তাদের পরিবারকে সমবেদনা জানাই। বিষয়টা যেটা আপনি বললেন, এই ভিডিও যদি 1% সত্যতা থেকে থাকে, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। আসলে কি বলেন তো, যে আমরা অনেক সময় বলি না যে ঘাতক গাড়ি, আসলে ঘাতক গাড়ি বলে কিছু হয় না। মানে ঘাতক ড্রাইভার যে জানে না, সে যদি একটা গাড়ি চালায়, সে অনায়াসে 100 জন প্যাসেঞ্জার নিয়ে খাদের মধ্যে নেমে যেতে পারে। তো আজকে সব ব্যাপারে যেটা আপনার বেসরকারি খরচ যেটা বলছেন, ধরুন একজন ডাক্তারকে যদি পুরো ডাক্তার বা ডিগ্রিধারী ছাড়া একজন কাউকে লাইসেন্স দিয়ে চুরি হাতে গ্রামে পাঠিয়ে দেওয়া হবে, যদি ডাক্তার সে ডাক্তারি ভালো করে না জানে, তার ডিগ্রি না থাকে, শুধুমাত্র টাকার বিনিময়ে যদি সে ডিগ্রি নিয়ে আসে, তাহলে কি হবে অজন্তা? গ্রামের কোনো হাসপাতালে গেলে লাইসেন্স প্রাপ্ত খুনি ছাড়া আর কিছু হবে না, তার হাতে অস্ত্র ধরিয়ে দেওয়া হবে, সে অনায়াসে মানুষকে মেরে। তো আজকে যে ঘটনাটা ঘটলো, যেটা আমরা দেখলাম, জানি না অ্যাক্সিডেন্ট বহু রকমের হয়, আপনি যেটা বলেন যে 2 মিনিটের মধ্যে এতগুলো জীবন চলে গেল, এইভাবে একটা প্লেন ধ্বংস হয়ে গেল। যাকে বারবার করে পরীক্ষা নিরীক্ষা করা হয়, তার একটা ইঞ্জিন গন্ডগোল হলে আর একটা ইঞ্জিনকে দেখে নেওয়া হয়। জানি না এইসব টেকনিক্যাল ব্যাপারগুলো থাকে, আপনারা ভালো জানবেন যারা এইসব টেকনিক্যাল জিনিস নিয়ে করে। তবুও আমি বলবো অজন্তা, যে কোথাও যেন মনে হচ্ছে যে প্লেটো তার রিপাবলিক বইতে একটা জায়গায় বলেছেন যে প্রকৃত দেশপ্রেম কি। তিনি বলেছেন প্রকৃত দেশপ্রেম হচ্ছে সেটাই, যেটা আমার কাজ আমি সঠিকভাবে এবং একবার বলবো এটা দেখানোর জন্য। সরাসরি এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে 1800569144, দেখুন ভালো করে দেখুন, এটা সরাসরি এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হচ্ছে যে কোন কোন জায়গায় ঠিক কি কি কনফার্মেশন কল দেওয়া হয়েছে। ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর, যে কেউ এই বিষয়ে ফোন করে তাদের বিষয়ে জানতে পারে, কিন্তু কোনো অকারণে নয়, শুধুমাত্র যাদের প্রয়োজন রয়েছে তাদের পরিবারে যদি কেউ থাকেন, তাহলে সেক্ষেত্রে তারা এই বিষয়ে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারে। আমি নম্বরগুলো একবার অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দেবো। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে যে নাম্বার ছাড়া হয়েছে তা হলো 1800569144। আমি বাংলায় একবার বলে দিচ্ছি, 1800569144। টার্মিনাল ম্যানেজার আহমেদাবাদ, তাদের নাম্বারও দেওয়া হয়েছে 9974111327। আমি বাংলা আরও একবার বলছি, 9974111327। এছাড়া স্টেট কন্ট্রোল রুম 07927560511। এছাড়া 9978405304। বাংলা একবার বলছি, 07927560511। এছাড়া 9978405304। এছাড়া সিভিল হসপিটাল ট্রমা সেন্টার, সেখান থেকেও একটি নম্বর দেওয়া হচ্ছে 6357373831, অল্টারনেটিভলি 41। এটা বাংলা একবার বলছি, 6357373831, অল্টারনেটিভলি 41। এটা এই মুহূর্তে লেটেস্ট আপডেট। রতনবাবু বলুন। হ্যাঁ, যেটা বলছিলাম যে প্লেটো তার রিপাবলিক বইতে জায়গায় রেখেছেন যে প্রকৃত দেশপ্রেম কি, তার উত্তরে তিনি বলেছেন নিজের কাজটি সঠিকভাবে করাই হচ্ছে প্রকৃত দেশ। আজকে যখন যারা প্লেন চালাচ্ছেন বা রেল চালাচ্ছেন বা যে কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, যে আপনি যে কাজ করেন বা আমরা যে কাজ করি, সেই কাজটাকে সঠিকভাবে করাটাই হচ্ছে আমাদের মূল বিষয়। কোথাও যেন মনে হচ্ছে যে কোনো একটা কিছু গন্ডগোলের কারণে এতগুলো মানুষের জীবন চলে গেল, সেটা যান্ত্রিক ত্রুটি বলুন আর যাই বলুন, তো আমরা যে জিনিসটা চালাবো বা যে জিনিসটা করবো, তার তো ভালো মন্দ আমাদেরকে আগে পরীক্ষা করে দেখে নিতে হবে। শেষে তিনি বলেছেন একটা কথা, যে তুমি যদি মুচি হও
তাহলে পৃথিবীর শ্রেষ্ঠতম জুতোটা তুমি বানিয়ে সেটাই হবে তোমার দেশের প্রতি ফাউন্ডেশন। তো যে ঘটনাটা ঘটলো, এই যে বিদেশি কিছু যাত্রী আছে যেটা বললেন আপনি যে 53 জন এবং 7 জন আছে পর্তুগিজ এবং ভারতের 169 জন যাত্রী নিয়ে প্লেনটা কেবল উঠেছে, তার 2 মিনিটও সময় হয়নি, তার মধ্যে ক্র্যাশ করে গেল। এবং আপনাদের চ্যানেলে দেখলাম যে এখানে যাদের মানে মারা গেছে সংক্ষেপে বলছে অতুলবাবু, এই মুহূর্তে একটি বড় খবর সামনে আসছে। অমিত শাহ ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই আহমেদাবাদে পৌঁছে গিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি টাইপি বাংলা পর্দায়, ঘড়ি কাটা ঠিক সন্ধ্যে 7:29 এই মুহূর্তে সরাসরি পৌঁছে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপনারা জানেন আজ যে প্লেন দুর্ঘটনা হয়েছিল, বিমান দুর্ঘটনা হয়েছিল, একেবারে সেই বিষয় নিয়ে একের পর এক এক্স হ্যান্ডেলে তার পোস্ট করে গিয়েছেন। কখনো অমিত শাহ, কখনো বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রত্যেকে পোস্ট করছেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেট সামনে আসছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন আহমেদাবাদে ঘটনাস্থল পরিদর্শন করতে। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে প্লেন, সরাসরি প্লেন যেখানে যে আবাসনের ওপরে পড়েছিল সেই আবাসন স্থল দেখতে সরাসরি পৌঁছে গিয়েছেন অমিত শাহ। আমি আবারও ঠিক এই বিষয় নিয়ে সরাসরি দীপজ্যোতির কাছেই আসবো। দীপজ্যোতি, একটি বিষয় ওখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তা হলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে যাচ্ছেন কিংবা না যাচ্ছেন, মূল বিষয় একটি জায়গাতেই, তা হলো সাধারণের নিরাপত্তা। সাধারণের নিরাপত্তা এখানে অনেক বড় প্রশ্নের মুখে। এতগুলো প্রাণ তারা ভরসা করে ফ্লাইটে করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যায়। ভারত থেকে সরাসরি লন্ডনে যাচ্ছিলেন তারা, তাদের মধ্যে বিদেশি লোকেরাও রয়েছেন। কি বলবে? আমাদের কাছে, ভারতবর্ষের কাছে একটা দুঃখের দিন, এবং যারা মারা গিয়েছেন তাদের সকলের চিরআত্মার শান্তি কামনা করি, এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতার আরোগ্য কামনা করি। দেখুন, তুমি যে কথাটা বললা সবচেয়ে বড় নিরাপত্তা, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আমরা যদি বিগত কয়েকদিন দেখি তাহলে দেখতে পাবে, তুমি যদি ছুটিতে ঘুরতে যাও সন্ত্রাসীরা তোমাকে গুলি করবে, তুমি আইপিএলের ট্রফি জিতে রাস্তায় আনন্দ করতে গেলে সেখানে ভিড়ের চাপে পদপিষ্ট হবে, তুমি কাজে বা ছুটির জন্য ফ্লাইটে করতে গেলে সেটাও ভেঙে পড়বে, তুমি হোস্টেলে পড়াশোনা করলে আর বিমান এসে তোমার উপরে পড়বে। বিষয়গুলো বিগত কয়েকদিন আমরা এরকম দেখতে পাচ্ছি। আজকে যখন এই প্রশ্নটা করা হচ্ছে নিরাপত্তা, এই নিরাপত্তার যখন কন্ট্রোল সমস্তটা কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনে। আজকে ফ্লাইট হতে পারে আমাদের প্রাইভেটাইজেশন, কিন্তু আজকে কন্ট্রোল সেখানকার এয়ারপোর্টের সমস্ত কিছু বেস কন্ট্রোল। তোমাকে জানাচ্ছি এই মুহূর্তে আরো একটি বড় খবর সামনে আসছে। প্লেন ক্র্যাশ সার্ভাইভার, ইতিমধ্যে আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনার মধ্যে একজনের প্রাণ রক্ষা। আমরা যে জানতে পারছি আহমেদাবাদ মর্মান্তিক বিমান দুর্ঘটনা, প্রাণে রক্ষা পেলেন 11A সিটের যাত্রী। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি টাইটি বাংলার পর্দা, এক্সক্লুসিভ ছবি। অন্তত একজন এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যিনি সার্ভাইভ করতে পেরেছেন। আহত ওই যাত্রীর নাম জানা যাচ্ছে বিশ্বাস কুমার রমেশ। বিশ্বাস কুমার রমেশ এয়ার ইন্ডিয়ার টিকিটও আপনাদের সামনে রাখছি। 12 জুন 2025 আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছে জানিয়েছেন আহমেদাবাদ পুলিশ কমিশনার। এই মুহূর্তের বিগ আপডেট ট্র্যাকটি বাংলার পর্দায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে ঘড়ি কাটার ঠিক সন্ধ্যে 7:32 আহমেদাবাদ পুলিশ কমিশনার কনফার্ম করছেন যে একজন সার্ভাইভ করতে পেরেছেন, তিনি তার সিট নম্বর ছিল 11A। আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় একজন প্রাণে রক্ষা পেলেন, তিনি 11A নম্বর সিটে ছিলেন, সেখানকার তিনি যাত্রী আহত। ওই যাত্রীর নাম বিশ্বাস কুমার রমেশ। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। আপডেট নিতে থাকবো। দীপজ্যোতি, তো বিষয়টা হচ্ছে, যখন ভারতবর্ষের সরকার অর্থাৎ আমাদের বিশ্বগুরু যখন বলেছিল এয়ার ইন্ডিয়াকে টাটার হাতে দিয়ে দিলে প্রাইভেটাইজেশন যে হবে সেখানে নাকি আরও উন্নতি হবে, এখানে দেখা যাচ্ছিল যে ভারত সরকার নাকি সেখানে লস হচ্ছিল। তাহলে আজকে কি সরকারে ডিরেগুলেশন আর ব্লাইন্ড প্রাইভেটাইজেশনই আমাদের বিপদের মূল? সবচেয়ে যেটা সেফটির বড় প্রশ্ন, ডিজিসিএ। আজকে ডিজিসিএ যে এত বড় কি খালি কাগজের নিরাপত্তা খুঁজতেছে, আজকে তাদের কিন্তু নিরাপত্তা, যখন একটা কোনো ফ্লাইটের যাত্রীরা যখন সেখানে যাবে, ফ্লাইটের সমস্ত কিছু নিরাপত্তা, ফ্লাইটের সমস্ত কিছু জিনিসপত্র, সমস্ত কিছু নিরাপত্তা দেখার দায়িত্ব ডিজিসিএ। এটা অস্বীকার করার জায়গা নেই। তাহলে ডিজিসিএ কি ব্যর্থ এখানে? আজকে এয়ারক্রাফট বোয়িং 787 এর দিকেও আগেও সমস্যা দেখা গিয়েছিল, কিন্তু বড় সমস্যা না হলেও সমস্যা দেখা গেছিল, তারপরেও কেন এই ঝুঁকির ফ্লাইটটা উঠলো? আজকে আহমেদাবাদ এয়ারপোর্টের ইনফ্রাস্ট্রাকচার কি আদৌ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মতো, যেখানে কমিউনিকেশন, এমার্জেন্সি ল্যান্ডিং, এটিসি সাপোর্ট সব কোথায় সেই সময়টা ছিল?
আজকে যদি মানব না, দৃষ্টি যদি করতে গেলে- এটিসির সঙ্গে যখন কল করা হয়েছে এটিসি কিন্তু রিং ব্যাক করেছে, এমন নয় যে করেনি। রিং ব্যাক করলো, আমি এয়ারপোর্টের ইনফ্রাস্ট্রাকচার যদি আমি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছি, সেখানে কমিউনিকেশন, এমার্জেন্সি ল্যান্ডিং, এই সমস্ত কিছু যে ছিল, তার আগে যে ফ্লাইটটা যখন উড়বে সেখানে তো সমস্ত কিছু নিরাপত্তার দায়িত্ব তো সেখানকার যে এবং অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে আমরা যেতে পারি এবং এখানে অনেকগুলো প্রসেস থাকে, সেটা সেই সময় হঠাৎ করে কিন্তু ফ্লাইট করতে শুরু করে দেয় না একেবারে। আর সব জায়গায় আমরা যেগুলো জানতে পারছি যে আগে যখন ফ্লাইটের উড়ানটা যখন হবে তার আগে অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছিল এই ফ্লাইট, আচ্ছা, সমস্যার সম্মুখীন হয়েছিল ফ্লাইট, ঠিক আছে, কিছু কিছু, তারপরেও সেখানে ফ্লাইটটা যখন উড়লো তারপরেও সেখানে নিরাপত্তা কেন হলো না, নিরাপত্তা কেন দিতে পারলো না? এই নিরাপত্তা তো কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা, কারণ এয়ারপোর্ট। কিন্তু সমস্যা হচ্ছে যে কোনো এয়ারপোর্টের কথা তুমি বলছো বা এটা তো বেসরকারিকরণ রয়েছে, একেবারে স্কাইতে যখন যাচ্ছে তখন সেটা গভর্নমেন্টের আন্ডারে আসছে, কিন্তু প্রশ্ন তো সম্পূর্ণ সংস্থার উপর আসবে। তোমরাই বা কেন বিরোধীরা শুধুমাত্র কেন্দ্র সরকারের দিকে এই তোপ দাগছো? আমরা কেন্দ্র সরকারের কারণে এই দিকে টোপ ডাকছি, কারণ তারা তো বলেছিল যে প্রাইভেটাইজেশন করে দিলে কোনো সেফটি, উন্নতি সমস্ত কিছু হবে। তারা তো টাটাকে বারবার যখন টাটাকে প্রীতমবাবু কিছু বলতে চাইছেন, প্রীতমবাবু কিছু বলতে চাইছেন, বলেছিল, প্রীতমবাবু তারপরেও এই ক্ষেত্রে এত কিছু ফেলিওর দেখুন, আজকে কিছু কিছু দেখা যায় এয়ারপোর্ট ভেঙে পড়ছে। একটা বিষয়ে বলছি, মানে কতটা খারাপ না পাওয়াটাই উচিত। দেখুন, 100-242 জনের জীবন গিয়েছে, তার মধ্যে ভারতীয় ছিল এবং পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষরাও ছিল। তো 169 রাজনীতি করার জন্য সারাটা 365 দিন পড়ে আছে। দরকার পড়লে ভগবান আপনাদের বোঝা উচিত, নিরাপত্তা তো আপনাদের কন্ট্রোলে। এক সেকেন্ড বলতে দাও, বলুন না। তো দেখুন, এগুলো কথা বলতে গেলে তো শুনতে খারাপ লাগবে। এটা যদি পশ্চিমবঙ্গে হতো, তৃণমূলের নেতারা ভাঙাড়িদের বিক্রি করার জন্য ওখান থেকে লোহা নিয়ে যেত। এসব কথা বলে রাজনীতি করে লাভ নেই। যেটা কথা আছে পরিষ্কার, আজকে যখন এরকম একটা ঘটনা ঘটেছে, এত মানুষের জান নিয়েছে, পৃথিবীর সব দেশের সব জায়গাকার মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা সেখানে, আপনি বলছেন আপনি সিপিএম এর মনোভাব হতে পারেন, বিজেপি, তৃণমূল, হোয়াট এভার উই আর, আজকে অভিষেক ব্যানার্জির থেকে শুরু করে রাহুল গান্ধীর টুইটটা পর্যন্ত দেখে নেবেন, রাজনীতির অবধি নেই। তো খালি ফালতু আমাদের সঠিক তদন্তই তো হবে, 3টা লেয়ারে তদন্ত। তো সেখানে তদন্তর মতো হতে দাও, বাকিটা যেটা আছে সেটা রাজনীতিটা পরে করো। আজকে যারা মারা যাচ্ছে, যে জায়গাটা হয়েছে, যেটা ব্যর্থতা হয়েছে, সেই জায়গাটায় তুলে ধরছে ব্যর্থতা। আর তুমি ডিজিসি এর যে বিষয় বলছো, ডিজিসি মেইনটেনেন্সের বিষয় থাকে। একটা ফক্স চ্যানেল আছে, নাম শুনেছো তো? ফক্স চ্যানেল পৃথিবীর বিখ্যাত একটা চ্যানেল, এটা কোনো বিজেপি বা আরএসএস এর চ্যানেল না, আপনাদের কথা হিসাবে গদি মিডিয়ার চ্যানেল না, অ্যান্টি বিজেপি চ্যানেল বা অ্যান্টি ইন্ডিয়া গভর্নমেন্ট চ্যানেল। সে কংগ্রেস থাকুক বা সিপিএম থাকুক বা বিজেপি থাকুক, সে ফক্স চ্যানেলে একজন ব্রিটিশ বিশেষজ্ঞ তিনি বলছেন যে বোয়িং যে কোম্পানিটা, তাদের বিভিন্ন জায়গায় তারা এটা, আমেরিকাও এটা ফেস করেছে, কয়েকদিন আগে জাপানও ফেস করেছে, এবং বিভিন্ন জায়গা থেকে এই ত্রুটিগুলো ফেস হচ্ছে। আজকে আমি একটা ফোন কিনে এনেছি, আজকে ফোনটার ভিতরে কালকের দিনে মাইকে কাজ করবে না, স্পিকার কাজ করবে না, সেটার দায়িত্ব অ্যাকশন বলছি, কখন কোন সময় কি ঘটনা ঘটে যাবে, যান্ত্রিক জিনিস। সেখানে রাজনীতি না করে যারা মারা গিয়েছে একটা কনস্ট্রাকটিভ একটা ডিবেট করুন। রাজনীতির কথা শুরু হলে জিনিসটা কেমন হবে, মানুষ জিনিসগুলোকে মনে করবে মাছ বাজারে একটা আমরা রাজনীতি বা এতগুলো মানুষের প্রাণ নিয়ে আমরা হাসাহাসি করছি। তো সেই সব বিষয় নিয়ে কনস্ট্রাকটিভ আলোচনা করুন। মোদিজিকে গালি দেওয়ার আছে বা মমতা ব্যানার্জিকে গালি দেওয়া আছে, উনি যে ত্রুটির কথা বললেন, এই ত্রুটিগুলো যখন দেখা গিয়েছিল, তাহলে তারপরেও সেই ফ্লাইটটা উঠলো কেন? সেখানকার তাহলে তার জায়গায় একটা পরিবর্তে অন্য ফ্লাইট সেখানে আনা যেত। তাহলে এইটাই কথা তো আমরা বলছি, না রাজনীতির জায়গায় এটা ব্যর্থতা, এটা আপনাকে স্বীকার করতে হবে। এটা ব্যর্থতার কারণে এটা হয়ে গেছে, এটা ব্যর্থতার কারণে হয়েছে। জানো, একটা কথা বলছি, আমি জানি না তুমি কতবার ফ্লাইটে উঠেছো বা কিছু, আমি আপনাকে বলছি, কোনোদিন যদি ত্রুটি ওঠার আগে ওখানে ক্লিয়ারেন্স হয়, তারপর কি ফ্লাইট টেক অফ করে, হ্যাঁ আপনার তো জানা আছে অবশ্যই। তাহলে তারপরেও কেন এরকম হলো, সেটাই তো প্রশ্ন। মেয়েডে আবার, এক মিনিট, এটিসির কাছে মেয়েডে এসে গিয়েছিল, মেয়েডে মানে জানা আছে, যখন কোন ধরনের একটা আপদকালীন ঘটনা ঘটে, আমরা সেই বিষয়ে ব্রিফ করেছি, এটা হয়, তখন আমরা পয়েন্টে আসি।
এমন একটা ডিস্টেন্সে চলে গেছিল, সেখান থেকে ওটাকে রেস্কিউ করা সম্ভব ছিল না। এবং পৃথিবীতে এরকম ঘটনা আমরা বহুবার দেখেছি। তো এটা ভারতবর্ষ বলো চাই পৃথিবীতে বলো, নতুন কোনো ঘটনা নয়। বড় বড় কোম্পানির তাহলে আমরা কার দিকে এটা বলবো, কার দিকে দায়টা ঠেলবো? আমি ঠিক এখানে সরাসরি সুকান্ত বাবুর কাছে যাব। আমি আসছি প্রীতম বাবু, আমি আসছি, আমি এখানে সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, আমাকে আবারও সেই মিরাকেল অন দ্য হাডসনের কথাটা বলতে হচ্ছে, আমাকে এখানে বারংবার সালি সালেনবার্গের কথা তুলে আনতে হচ্ছে। সেই সময় সরাসরি এক ঝাঁক পাখি চলে এসেছিল এবং পাইলটের বুদ্ধিমত্তা একবার খেয়াল করে দেখুন। এই যে হাডসন, এই হাডসন নদীর মধ্যে এই ফ্লাইটটাকে ঢুকিয়ে দেওয়া হয়, অর্থাৎ এক কথায় সেখানে 150 জন যাত্রীর প্রাণ বাঁচিয়ে ফেলেছিলেন এই সালি সালেনবার্গার। তাহলে কি আমি এখন ধরবো যে পাইলটের দক্ষতা ছিল না? আমি কি বলবো, যেখানে কিনা পাইলটও বেঁচে আছে কিনা এটা নিয়েও এখনো পর্যন্ত যথেষ্ট সংকোচ রয়েছে বলতে। সুকান্ত বাবু, দেখো, আমার মতে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের দায়িত্ব তো রয়েছে, এবং মানুষের নিরাপত্তার দায়িত্ব দেওয়া সরকারের দায়িত্ব, একটা বড় কর্তব্যের মধ্যে পড়ে। আমি যখন এটা কোনো কাদা ছোড়াছড়ি নয়, কিন্তু যে মানুষগুলো আজকে মৃত্যু হলো, তুমি ভাবো তারা কিন্তু খুব বেশি সময় ধরে বাঁচতেও পারলো না, কারণ এখানে প্রচুর জ্বালানি ছিল, কারণ অনেকটা দূর যাবার প্লেনটা, এই কারণে এই বিস্ফোরণটা এত ভয়াবহ। 9 ঘন্টা 45 মিনিটের ফ্লাইট। তো এত বড় একটা জায়গা, এত বড় একটা ডেস্টিনেশন কোনো ফ্লাইটে থাকলে তার আগে তার প্রোস অ্যান্ড কনস এবং সবকিছু দেখার দায়িত্ব, সিকিউরিটিজ চেক এর দায়িত্ব কাদের কাদের পড়ে? এটা কি কোনো তৃণমূল কংগ্রেসের পড়বে? এটা বিজেপির পড়বে? কংগ্রেসের পড়বে? না, এটা পড়বে হচ্ছে ডিরেক্টরেট অফ সিভিল এভিয়েশনের যারা রয়েছে তাদের দায়িত্ব পড়বে। আর এয়ার ট্রাফিক কন্ট্রোল, এটাও ঠিক যে এটা যখন প্লেনটা মূলত এটা পারেনি করতে, এটা কোনো এমন নয় যে ইচ্ছে করে করেছে, কিন্তু এটাও ঘটনা বারবার দেখা যায় যে দৃশ্যমানতা কম থাকা, তারপর যখন অবতরণ হয় সেই সময় সঠিক পরিকাঠামো না থাকা, এবং আরেকটি হচ্ছে কোনো অবস্ট্রাকশন। এবং প্লেন এমন একটা জিনিস, আমি যতটুকু জানি, আমার লেম্যান আমি, তাও আমি যেটুকু যত জানি, একটা মৌমাছিও যদি চলে আসে কোনোভাবে, সেটা যদি কোনো যা ভাবে মানে এরকম অনেক উদাহরণ রয়েছে, সেটাও কিন্তু হতে পারে। কিন্তু এটা কিন্তু তার আগে তোমরা যে ট্রাইব টিভিতে দেখবে, আমিও দেখেছি, তার আগেই প্রবলেমগুলো দেখা গিয়েছিল। আমার প্রশ্ন হলো যে যখন এত কিছু হলো তখন সেই জায়গাতে কেন ব্যবস্থা নেওয়া হলো না? কারণ এটা তো একটা বিদেশে পাড়ি দিচ্ছে কেন, যে কোনো মানে ভারতীয় থাক বিদেশি থাক, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বোধহয় ছিলেন আমি যতটুকু খবর পেয়েছি। দেখুন, এটা নিয়ে অনেক রকম কথা উঠে আসছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী থাকা না থাকা, এবং তার সঙ্গে সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন, ফ্লাইট অবধি পৌঁছেছেন, এতদূর পর্যন্ত একেবারে কনফার্ম রিপোর্ট। এখনো পর্যন্ত যতটা কনফার্ম রিপোর্ট আমরা না পাচ্ছি, আমরা কিচ্ছু কনফার্ম করবো না। ট্রাইব টিভি বাংলা যতক্ষণ কনফার্ম রিপোর্ট না পাবে ততক্ষণ পর্যন্ত কোনো রিপোর্ট নিয়ে কোনো কথা বলবে না। সুকান্ত বাবু, না, আমি বলছি আরেকটি জিনিস, যে ব্যক্তিটা বেঁচে গেছেন সে জানে, এবং ব্ল্যাক বক্স ওপেন হলে সব তথ্য বেরিয়ে আসে। তার আগে আমাদের এগুলো অ্যাজাম্পশন, ব্ল্যাক বক্সটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা, এবং এখানে কিন্তু নিশ্চিত, এবং এটা আমি তোমাকে বলেই দিলাম, টেকনিক্যাল ফেরত তো রয়েছে, টেকনিক্যাল এরর রয়েছে, কিন্তু যখন আহমেদাবাদ এত হাই একটা কি বলবো হাই টেকনোলজি শহর, যেই শহরকে নিয়ে এত কথা, সেই শহরে এই ধরনের ঘটনা হলে, আমরা যদি পরবর্তীকালে ছোট কোনো রাজ্যে এই ঘটনা ঘটে, তার দায়িত্ব তখন, ব্যাপারটা এরকম হয়ে গেল। আমরা এত কিছু বলছি ভারতকে নিয়ে, ভারত উন্নতির চরম শিখরে উঠে যাচ্ছে, সেখানে মানুষের নিরাপত্তাকে নিয়ে কম্প্রোমাইজ করা হচ্ছে কেন? কারণ তুমি দেখবে সম্প্রতি আপনি দেখুন সুকান্ত বাবু, 22শে এপ্রিল আমরা ভুলতে পারিনি এখনো, পেহেলগাঁও অ্যাটাক, তারপরে আবার এরকম ঘটনা, কখনো দিল্লি এয়ারপোর্টে আমরা দেখতে পাই, আমরা জানি না কতটা সত্যি বা মিথ্যে, একেবারে এয়ারপোর্টের ছাদ ভেঙে পড়ছে। দেখো, আমি তোমার ওটা তো আছেই, এবং যখন পেহেলগামে বৈষ্ণবের ঘটনাটা ঘটলো, ফ্লাইটের দাম কতটা বৃদ্ধি করা হয়েছিল এর উত্তর সরকারকে দিতে হবে। কি পরিমাণ বৃদ্ধি করা হয়েছিল, যেটা ফেয়ার হাইক হয়েছিল, সেটা কোনো কারণই ছিল না, এবং এই দায় সরকারকে নিতে হবে। এবং সবচেয়ে বড় কথা, উন্নয়নের কথা যখন বলা হয়, তাহলে সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট কি করছিল? এবং ঘটনা হচ্ছে যে এত বড় ঘটনার পর প্রত্যেকটা মানুষের জীবন, যারা যুক্ত, যাদের কেউ মারা গেছে, তাদের পরিবার এখন বুঝতে পারছে সেই কষ্টটা কতটা। আমি বলছি দুর্ঘটনা হতে পারে, কিন্তু যেই দুর্ঘটনা আগে থেকেই আমরা কোনো, যেগুলো তুমি দেখিয়েছো সেগুলো যদি ধরা পড়ে, তাহলে সেই ব্যাপারে তারা কেন এরকম উদাসীন ছিল?
এবং আমি আবারও বলছি, ব্ল্যাক বক্স ওপেন হলে অনেক তথ্য আসবে, আমরা অপেক্ষা করব, আমরা কোনো কাদা ছোড়াছুড়ি করছি না। আমি একটাই বলছি, আমার সরকার যদি উন্নত হয়, আমার সরকার যদি উন্নয়নের পথে যায়, আমার সরকার যদি নিরাপত্তা দিতে মানুষকে ব্যর্থ হয় অন্যদিকে, তাহলে কিন্তু সেই উন্নয়ন আমার প্রয়োজন নেই, আমার বলতে কুণ্ঠাবোধ হচ্ছে না। আমি আবারও আলোচনার প্রসঙ্গে সুকান্ত বাবু, আমি রতন বাবুর কাছেও যাবো, একেবারে অন্তিম লগ্নের দিকে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। আমি আসছি, কিন্তু তার আগে ব্ল্যাক বক্স নিয়ে আলোচনা হচ্ছে। আমি একেবারে দর্শকদের উদ্দেশ্যে ব্ল্যাক বক্স কতটা গুরুত্বপূর্ণ আরো একবার আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। দেখুন, ব্ল্যাক বক্সের প্রধান উদ্দেশ্য ফ্লাইট সম্পর্কিত ডেটা সংগ্রহ করা। ব্ল্যাক বক্স বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডার, অর্থাৎ এক কথায় যে কোনো রকম রেকর্ড ব্ল্যাক বক্সে থাকে। এবার এই অংশে বিভিন্ন তথ্য সংরক্ষণ করে, ঠিক কি গতি, স্পিড, উচ্চতা, দিক নির্দেশনা, ইঞ্জিন পারফরমেন্স, ককপিট কন্ট্রোলের অবস্থান ইত্যাদি। এছাড়াও ককপিটের কথোপকথন রেকর্ড করা, অর্থাৎ ব্ল্যাক বক্সের ককপিট ভয়েস রেকর্ডার সিভিআর, এই অংশ পাইলট এবং সহ পাইলটদের মধ্যে হওয়া সমস্ত রকম কথোপকথন রেকর্ড করে। এছাড়াও বিমানের ভেতরে শব্দ যেমন অ্যালার্ম বা যান্ত্রিক আওয়াজ সংরক্ষিত থাকে। বিমান দুর্ঘটনার কারণ পর্যন্ত নির্ধারণ করা যায় ভবিষ্যৎমুখী পরিকল্পনার জন্য। দুর্ঘটনার আগে এবং দুর্ঘটনার সময় ঠিক কী ঘটেছিল তা বোঝার জন্য এই তথ্যগুলো বিশ্লেষণ করা হয়। ব্ল্যাক বক্সের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব হয়। ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করা যায়। ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে বিমানের নিরাপত্তা ব্যবস্থায় উন্নতি আনা হয়। এটি ভবিষ্যতে একই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক। আমি ঠিক এখান থেকে সরাসরি, যেমনটা কিছুক্ষণ আগে প্রীতমবাবু বলছিলেন যে এরকম ঘটনা তো এর আগেও হয়েছে, ব্ল্যাক বক্স লাস্ট পয়েন্ট, যে এই ব্ল্যাক বক্স থেকে ভবিষ্যৎমুখী পরিকল্পনা করা যায়। ভবিষ্যতে যে কোনো রকম যদি কোনো ঘটনা এরকম ঘটে থাকে, তাহলে সেক্ষেত্রে কীরকম পরবর্তীকালে পদক্ষেপ হবে সেই বিষয়ে জাজ করা যায়। তাহলে তো আপনি নিজেই বলবেন যে এর আগেও এরকম ঘটনা ঘটেছে। আমি অবশ্যই প্রীতমবাবুর কাছে যাবো, আমি আসবো প্রীতমবাবু, কিন্তু আগে রতনবাবু, আমি অবশ্যই বিজয় রূপানী তিনি নেই আমাদের মধ্যে এখন। তো এটা গুজরাতে যিনি বিজেপির প্রেসিডেন্ট আছে, তিনি জিনিসটাকে কনফার্ম করলেন। আমি একটু বলি একটু বলি যে ব্যাপার হচ্ছে, দেখুন মানে চুন খেয়ে মুখ ফুললে দই দেখলেও ভয় লাগলো। আমার 26/11 যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যে হামলাটা, যে ছবিটা আপনারা দেখালেন, যে প্লেনের একটা অংশ ওই ডাক্তারদের বিল্ডিং এ ঢুকে গেছে এবং যে পরিমাণে মানে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে, সেই থেকে কিন্তু একটা আমরা ধরুন সম্পূর্ণ ধারণার ভিত্তিতে কিন্তু কথাটা বলছি। এই যে আপনি বললেন যে এই মুহূর্তে কি বড় খবর সামনে আসছে, দেখুন ছবি একবার দেখুন কিভাবে ফ্লাইট উড়ে একেবারে যে ফুটেজটা সামনে আসছে। এই মুহূর্তে ফ্লাইট উঠছিল এবং ঠিক সময়টা যেটা স্পষ্ট দেখা যাচ্ছে 1:38:10। তারপরেই দেখুন ফ্লাইট ধীরে ধীরে, দেখুন এক্সক্লুসিভ ছবি, ফ্লাইট উঠছে 8, 9, 10 এবং তারপরেই কিছুক্ষণের মধ্যে 40 বাজতেই, অর্থাৎ ট্রাইব টিভি বাংলায় এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি, 2 মিনিট বাদেই ঠিক 10 সেকেন্ডের একটি গ্যাপ, তারপরেই ফ্লাইট বুম। দেখতে পাচ্ছেন ছবি, ট্রাইব টিভি বাংলায় এক্সক্লুসিভ ছবি, 10, 9, 8 এইভাবে যদি আপনারা কাউন্ট করতে থাকেন, এইভাবে 10 সেকেন্ডস পরে পুরো বিস্ফোরণ, অর্থাৎ 2 মিনিটের গ্যাপে ফ্লাইটের যে বিপদ, সে বিপদ ঘটে গিয়েছে। এবং সেই ছবি আপনাদের সামনে ট্রাইব টিভি বাংলার পর্দায় গ্রাফিক্যাল প্রেজেন্টেশন কিছুক্ষণ আগেই আপনাদের সামনে দেখেছিলাম। ট্রাইব টিভি বাংলা গ্রাফিক্যালি প্রেজেন্টেশন দিয়েছিল, এবার একেবারে হাতে এই ফুটেজ দেখুন। কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ফ্লাইট গিয়েছিল এবং তারপরে বিস্ফোরণ। রানওয়ে দৈর্ঘ্য পর্যন্ত আপনাদের সামনে দেখেছিলাম 3505 মিটার। আমরা ট্রাইব টিভি বাংলা অথেন্টিক রিপোর্ট দেখাচ্ছি, এটা আরও একবার প্রমাণিত। রানওয়ে করে সরাসরি এই ফ্লাইট 3505 মিটার রানওয়ে কভার করে ধীরে ধীরে 2 মিনিট যখন পেরিয়ে যায় 1:38 থেকে 1:40 মিনিটে 8, 9, 10 বুম, এবং পরবর্তীকালে এই ফ্লাইট দুর্ঘটনার কবলে। এই খবর, এই ছবি আমরা প্রথম ট্রাইব টিভি বাংলা ফার্স্ট টাইম ব্রেক করছি। এই মুহূর্তের বিগেস্ট আপডেট ট্রাইব টিভি বাংলার পর্দায়, বিমান দুর্ঘটনার মুহূর্তের ছবি একেবারে এক্সক্লুসিভ ট্রাইব টিভি বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। না দেখুন, নিঃসন্দেহে যাদের প্রাণ গিয়েছে তাদের জন্য আমরা যথেষ্ট মর্মাহত, কিন্তু এই ছবি বারংবার প্রমাণ করে দিচ্ছে নিরাপত্তার প্রশ্নে, বারংবার প্রশ্ন তৈরি করছে সামগ্রিকভাবে এই যে এতগুলো প্রাণের বলি হলো, এই প্রাণের বলির দায় কে নেবে।
আমরা এই মুহূর্তে সরাসরি প্রীতম বাবুর কাছেই যাবো। প্রীতম বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হবে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। ঘটনাটা ঘটেছে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভারতবাসী এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক নেতারা প্রত্যেকে দুঃখ প্রকাশ করেছেন। তারা কোনোভাবে রাজনীতি করেনি, সেটার ম্যাচুরিটিটা দেখে তাদের এই চিন্তা ভাবনা মানসিকতা খুবই গ্রহণযোগ্য এবং সম্মানজনক। দেখুন, যাদের এই ঘটনাটার সঙ্গে যারা যেসব ফ্যামিলি এবং এই ফ্লাইটে থাকা কেবিন ক্রু যারাই আছেন, তাদের প্রত্যেকের প্রতি আত্মা শান্তি কামনা করি। এবং যান্ত্রিক বিষয় সেগুলো কোনো ব্যক্তি বা সেগুলো কোনো চিন্তা ধারণা বা বিচার ধারণার মধ্যে থাকে না, সেগুলো ক্ষতি করা। বাকি দেখুন যে এখন সামনে ইনভেস্টিগেশন হোক, যেগুলো ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন আছে, কি কারণে এই ঘটনাটা ঘটেছে অ্যাজ ব্ল্যাক বক্স, সেগুলো ঘটনাগুলো সামনে আসার পরেই জানা যাবে এই বড় দুর্ঘটনাটা ঘটার পিছনে কি কারণ রয়েছে, কার হাত রয়েছে, না স্বাভাবিকভাবে এই ঘটনাটা হয়েছে, কার ভুল ত্রুটির কারণে হয়েছে, সেটা আমাদেরকে দেখতে হবে এবং সেটা ইনভেস্টিগেশনের পরই জানা যাবে। এবং প্রত্যেকে আত্মা শান্তি কামনা করি, তারা তাদের আত্মা শান্তি থাকুক, সুখে থাকুক। সুদীপ, যদি আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। প্রীতমবাবু যে এতগুলো কথা বললো, আজকে যদি দেখেন বিদেশ মন্ত্রক প্রেস কনফারেন্স করছে, যদি দেখতে পারেন তাহলে দেখবেন যে তিনি যখন প্রেস কনফারেন্স করছে তাহলে তখনকার দেখতে পাবেন তিনি হাসতে হাসতে প্রেস কনফারেন্স করছেন। প্রীতমবাবু এতগুলো রাজনৈতিক বিষয়ে কথা বললো, এতগুলো বললেন রাজনীতি না, এত উনি শোকাহত মর্মাহত, তাহলে যখন বিদেশ মন্ত্রক তাহলে যখন এইভাবে প্রেস কনফারেন্স করছে, আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন তিনি হাসতে হাসতে সেখানে প্রেস কনফারেন্স করছে। ঠিক আছে, আমি ভিডিওটা চালালাম, আজকে এতগুলো প্রাণ গেল, বিদেশ মন্ত্রকের মুখপাত্র ছিলেন তিনি। ঠিক আছে, এরপর দেখুন আমরা প্রত্যেকে এবং সকলে এই ঘটনাটা আমরা চাই যে সরকার অবিলম্বে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্ত করুক। আইএফ, এইচএল, ডিআরডিওর যে এক্সপার্ট ইঞ্জিনিয়াররা আছে তাদেরকে একটা তদন্ত কমিটি গঠন করে অবিলম্বে তদন্ত শুরু হোক, যে দুটো ইঞ্জিন একসাথে কি করে খারাপ হয়ে গেল এটার একটা উচ্চ পর্যায়ের তদন্তের প্রয়োজন। এবং তার সঙ্গে সঙ্গে যে প্রাণ হারানো যে পরিবারগুলো রয়েছে তাদের কাছে যাতে খুব শীঘ্রই সরকারের তরফ থেকে যাতে ইনভেস্টিগেশন রিপোর্টগুলো যায় এবং অবিলম্বে যাতে আমরা সত্যতার যে তদন্ত, সে তদন্তের যাতে সত্যতার দিকটা আমরা দেখতে পারি, যে এইখানে আমরা যে কেন্দ্রীয় সরকার যে সত্যতা তদন্তটা করছে। আমি এখানে রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমরা ভিডিওটা অন করে দেখছি, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে দেখুন মহাকাশচারী একজন শুভ্রাংশু দেব মহাকাশে, হ্যাঁ, তিনি যেতে চেয়েছেন এবং যাবেন, কিন্তু যান্ত্রিক গোলযোগ দেখা দিচ্ছে দেখে তিনি কিন্তু যেতে পারছেন না, বারবার কিন্তু ডেট চেঞ্জ করা হচ্ছে। ভাবুন তাহলে আজকে যেখানটাতে আমরা প্রেসে লোক পাঠিয়ে দিচ্ছি, যেখানে সুনিতা উইলিয়ামসের মতো, সে আসতে পারলো না, কারণ কি যানের কোনো যান্ত্রিক গোলযোগ ছিল। তো আজকে 242 জন যাত্রী নিয়ে যখন প্লেনটা উড়বে, কোথাও যেন অন্যরা মনে হচ্ছে যে আমরা কোথাও যেন অনেক কিছু হারিয়ে ফেলছি। আমাদের মধ্যে মানবতা বলুন, ভালোবাসা বলুন, আন্তরিকতা বলুন, দেশের প্রতি মানুষের প্রতি যে মানসিকতা, সহমর্মিতা, এগুলো কোথাও যেন কমে যাচ্ছে। যার জন্য আজকে দেখা যাচ্ছে যে নিমিষে 242 জনের মানুষের জীবন হঠাৎ করে 2 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল। ভাবা যায় যে দৃশ্য আপনারা দেখাচ্ছেন, গোটা শরীর শিউরে উঠছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে গোটা ভারতবর্ষের আমরা তো মানে মর্মাহত এবং খুবই অনুতপ্ত এই দৃশ্য দেখে। একেবারে অন্তিম দিকে যাচ্ছি, সুকান্ত বাবুর কাছে যাবো একেবারে অন্তিম লগ্নে। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, আমাদের ভারতবর্ষের নাগরিক হিসেবে আমি যতটুকু জানি, পড়াশোনা করেছি, আমার নিরাপত্তা দেওয়ার অধিকার যেমন রয়েছে। আমরা যখন টিকিটটা কাটি, তার সেই কাটার পর তার অর্থ আমরা দেই। তারপরে আমরা যদি এটা লক্ষ্য করি, দেখো অন্য কিছু না, স্ট্যাম্পেড হোক, যে কোনো কিছু হোক, অত্যন্ত দুঃখজনক, কিন্তু বারবার আমরা দুঃখ প্রকাশ করে এই মানুষগুলোর যারা জীবন চলে গেল, তার শোনো পাইলট কো পাইলটের মধ্যে কথাবার্তা বা এই বিষয়গুলো যখন তদন্ত আসবে না, এবং নিশ্চিতভাবে সিগন্যালিং ব্যবস্থার কোনো সমস্যা ছিল,
সমস্যাটা ছিল যান্ত্রিক গোলযোগ। এটা কিন্তু সত্যি, ইঞ্জিন দুটো একসাথে বিকল কিভাবে হয়? যখন এই ফ্লাইটটা এত দূর যে তার ডেস্টিনেশন এবং তার আগে টেকনিক্যাল প্রবলেম, তাহলে ককপিটে যারা মানে বেসিক্যালি যারা ছিলেন পাইলট এবং কো পাইলট এবং কেবিন ক্রু, তাদেরও কিন্তু এই জায়গায় নিশ্চিত তারা জানতেন যে টেকনিক্যাল প্রবলেমটা রয়েছে। সেগুলো জেনে যদি আমি কম্প্রোমাইজ করি, তাহলে রাইট টু লাইফ, জীবনের অধিকারের ওপর হস্তক্ষেপ করছে সরকার। এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি নাগরিক হিসেবে দাবি রাখছি একটা উচ্চ পর্যায়ে তদন্ত হোক। আমরা দেখতে চাই না কার কত বড় ধরনের মানে কি বলবো উন্নতির চরম শিখরে উঠে যাচ্ছে, যেখানে আজকে এই অবস্থা। আমাদের একটা ফ্লাইট তার টেক অফের মাত্র কয়েক মিনিটের মধ্যে ভেঙে পড়ে যাচ্ছে। মাত্র কয়েক মিনিট কি? মাত্র কয়েক মিনিট শব্দটাও বলা যাচ্ছে না সুকান্ত বাবু। 2 মিনিট, জাস্ট 2 মিনিট। একটা 38-এ ফ্লাইট ওড়ে, একটা 40-এ এই অবস্থা। একেবারে অন্তিম নোটে ছিলাম। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ ট্রাইব টিভি বাংলায় আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। আরও একটি বড় খবর সামনে আসছে এই মুহূর্তে, একটি বড় ব্রেকিং সামনে আসছে। 1 কোটি টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। দেখুন, পিসিআর থেকে একবার জানার চেষ্টা করবো ঠিক যে ব্রেকিং আসছে এই মুহূর্তে 1 কোটি টাকা দেওয়া হচ্ছে, ঠিক কার পক্ষ থেকে দেওয়া হচ্ছে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে? স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যে 1 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে বিগ আপডেট। মৃতদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ, একই সঙ্গে আহতদের চিকিৎসা খরচও বহন। ক্ষতিগ্রস্ত বিজে মেডিকেলের হস্টেল নির্মাণ ঘোষণা করা হয়েছে টাটা গ্রুপের তরফে। ক্ষমা করবেন, মৃতদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ, একই সঙ্গে আহতদের চিকিৎসা খরচও বহন। এই মুহূর্তে লেটেস্ট আপডেট আপনাদের সামনে রাখছি। বিগ ব্রেকিং। বৃহস্পতিবার ইতিহাসের এক কালো দিনের সাক্ষী হয়ে থাকলো আহমেদাবাদ। বৃহস্পতিবার ইতিহাসের এক কালো দিন এবং প্রাণ হারালেন প্রায় 200 জনের মতো মানুষ। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুসারে মৃতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা টাটা গ্রুপের। মৃতদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ, একই সঙ্গে আহতদের চিকিৎসা খরচও বহন। ক্ষতিগ্রস্তদের বিজে মেডিকেলের হস্টেল নির্মাণ ঘোষণা করা হয়েছে টাটা গ্রুপের তরফে। নজর থাকছে, আপনারা নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দা। আর প্রতিদিন ঠিক সন্ধ্যে 7:30 নজর রাখুন ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটিতে। সেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। নমস্কার।